ধর্মপ্রেমী সজ্জন বৃন্দ, আজকে একটা ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে হিন্দিতে। বাংলাদেশ থেকে অনেকবার ফোন আসছে, পণ্ডিতজি আপনি যে ভিডিওটি দিয়েছেন অতি সুন্দর ভিডিও। আপনি সমস্ত পশ্চিমবঙ্গের ঋষি দয়ানন্দের আগমনের হিস্ট্রি বলেছেন। অনেক নতুন জিনিস আপনি উপস্থিত করেছেন, যেটা নাকি আর্য সমাজে অনেক লোকেরা জানে না, আমারও অজানা। আমি আমার নিজের জীবনে প্রফেসরি করেছি, বাংলাদেশে শিক্ষকতা করেছি, তারপরেও অনেক জিনিস নতুন আপনার কাছ থেকে পেলাম। এ কথাটি আমাকে বললেন বাংলাদেশ থেকে সুভাষ শাস্ত্রীজি। যে সুভাষ শাস্ত্রী বাংলাদেশে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা বলে উনি চালাচ্ছেন। এখন জানি না এ সভার মান্যতা সার্বদেশিক থেকে উনি নিয়েছেন কিনা। তার কারণ হলো সার্বদেশিকের মান্যতা না থাকলে অন্য কোনো জায়গায় কোনো দেশে আর্য সমাজ খোলা যাবে না, সেটা অন্য বিষয়। যাই হোক, আমার আলোচ্য বিষয় এইটা যে ঋষি দয়ানন্দ বিষ পান করে আমাদেরকে যে বৈদিক সিদ্ধান্ত দিয়ে গেলেন, আমরা তার কতটা পালন করছি, আমরা পালন করতে পারছি কি বা পেরেছি কি? বাঙালিদের মধ্যে তো আর্য সমাজকে নিয়েই যাওয়া হয়নি, এইরকম বলতে গেলে। পশ্চিমবঙ্গে আর্য সমাজের প্রচার বাঙালিদের ভেতরে কিছু কিছু আছে। যেমন মালদাতে আছে। মালদাতে আর্য সমাজের প্রচার করে গেলেন আচার্য প্রিয়দর্শনজি। আমি সে সমাজে গিয়েছি। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাঝখানে আর্য সমাজকে পৌঁছেছেন বটকৃষ্ণ বর্মন, যিনি বঙ্গীয় আর্য প্রতিনিধি সভার তিনি প্রধান ছিলেন। আগে মন্ত্রীও ছিলেন, পরে প্রধানও হয়েছেন। তো উনি মেদিনীপুরের মানুষ। মেদিনীপুরে অধিকাংশ জায়গায় আর্য সমাজের নামে উনি প্রচার করেছেন, কিন্তু সমাজ অনেক জায়গা নেই। যে বছরে একবার যজ্ঞ করে সেটাকে সমাজ বলে গণ্য করে তারা। আর বঙ্গীয় আর্য প্রতিনিধি সভার লিস্টে সেই রকমভাবেই আছে। বছরে কোনো সময় একবার যজ্ঞ করেছে, এরকম জায়গা আমিও অনেকবার গেছি, অনেক জায়গায় মেদিনীপুরে। তো সেটাকে আর্য সমাজ বলে। তো যাই হোক, সেই যে প্রচার হয়েছে, প্রয়াস হয়েছে, সুন্দরবন এলাকাতেও প্রচার হয়েছে। সুন্দরবন আমিও অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় সুন্দরবন এলাকাতে অনেক জায়গায় প্রচার করেছি। তো বাঙালিদের মাঝখানে এই কিছু জায়গায় আর্য সমাজের প্রচার আছে বা আর্য সমাজ ব্যাপারে মানুষ জানে, লোকে জানে। অন্য ডিস্ট্রিক্টে জানে না। আর্য সমাজ বাঙালিদের কাছে নিয়ে যাওয়া হয়নি। ঋষি দয়ানন্দের বিচারধারা বাঙালিদের কাছে পৌঁছানো হয়নি। ঋষি দয়ানন্দের বিচারধারা বাঙালিদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ঋষি দয়ানন্দ 1872 সালে 4 মাস আর্য বঙ্গীয় বঙ্গদেশে থেকে, পশ্চিমবঙ্গে থেকে, তখন তো দেশ ভাগ হয়নি, তিনি প্রচার করে গেছেন। বাঙালিরা যে কর্মঠ, বাঙালিরা যে সব কাজে অগ্রণী, শিক্ষায় হোক, সাহিত্যে হোক, যত রকম মানে সামাজিক, রাজনীতিক সবই ক্ষেত্রে আর বাঙালিরা আগে ছিল বা এখনো আগে আছে।
অনেক জায়গায় কিছু কিছু ক্ষতি হতে পারে, কিন্তু বাঙালিদের মধ্যে জাগৃতি ছিল, সেটা ঋষি দয়ানন্দ জেনেছেন। জানার পরে তবে উনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। হুগলি জেলাতে রাজা দ্বিজেন্দ্র মোহনের নিবাসে উনি উঠলেন, বাটিকাতে। কানন বাটিকা। এই কানন বাটিকা নাম পেয়ে ডক্টর ভবানীলাল ভারতী, যে আর্য সমাজের একজন বিদ্বান, পাঞ্জাব ইউনিভার্সিটির রিডার ছিলেন তিনি, তাঁর বাড়ির নামকরণও কানন বাটিকা করেছে। তো সেই কানন বাটিকাতে ঋষি দয়ানন্দ উঠেছিলেন রাজা দ্বিজেন্দ্র মোহনের কাছে। সেইখান থেকে আর্য সমাজের প্রচার ঋষি দয়ানন্দ করলেন। কিন্তু বর্তমান সময়ে আর্য সমাজের যে দশা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, অবশ্য সে হিন্দি ভাষায়। বাংলা ভাষায় এই জন্য বলতে চাইলাম, বাংলাদেশ থেকে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, কাল থেকে আজ অবধি 50টা লোকের ফোন এসেছে কি পশ্চিমবঙ্গে পণ্ডিতজি আপনি যেটা বলছেন সে তো ঠিকই কথা, কিন্তু এটা হিন্দিতে বলছেন, সেই জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি এটা বাংলাতে করে দিন, বাংলায় বলুন। তো বাংলা ভাষায় প্রচার হয়নি। বাংলা ভাষায় প্রচার করার জন্য বাঙালিদের যদি আগে আসে, বাঙালিদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, বাঙালিদেরকে যদি অধিনায়ক বানানো হয়, তবেই পশ্চিমবঙ্গে হোক বা পূর্ববঙ্গে হোক, বাঙালিরা আর্য সমাজ সম্পর্কে জানতে পারবে, ঋষি দয়ানন্দ সম্পর্কে জানতে পারবে, বৈদিক সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবে, বৈদিক মান্যতা সম্পর্কে জানতে পারবে। বাঙালিদের যদি নেতৃত্ব না করে, অবাঙালিরা তো এতদিন ধরে নেতৃত্ব করে দেখলো এবং দেখছে, তারা কি বঙ্গভাষীদের মাঝখানে আর্য সমাজকে নিয়ে যেতে পেরেছে? আদৌ নয়, তারা নিয়ে যায়নি। 1885 সালে আর্য সমাজের জন্মের 10 বছর পরে কলকাতা আর্য সমাজ 19 বিধান সরণির জন্ম হয়। সেই কালে আর্য সমাজের প্রচার প্রসার দেখে রাজনীতি মহলে ইংরেজদের মাধ্যমে কংগ্রেসেরও জন্ম হয়। তো আর্য সমাজ কলকাতায় ক্রান্তিকারীদের গড় ছিল সে সময়। সে সময় ক্রান্তিকারীরা এসে আশ্রয় নিতেন আর্য সমাজে। তো এর দ্বারাই বোঝা যায় আর্য সমাজ অনেক আগে ঋষি দয়ানন্দ সরস্বতী পশ্চিমবঙ্গের মানুষদেরকে চিনেছেন, পশ্চিমবঙ্গের মানুষদেরকে উনি জেনেছেন। জানার পরে আর্য সমাজের প্রচার করার জন্য, তখন আর্য সমাজের জন্ম হয়নি, বৈদিক সিদ্ধান্তের প্রচার করার জন্য বাংলাকে স্মরণে নিয়েছিলেন তিনি। কিন্তু এই অবাঙালিরা যারা আজ আর্য সমাজের ভবনে কবজা করে বসে আছে, সাহেব প্রতিনিধি সভাতে কবজা হোক, অথবা কলকাতায় যত, কলকাতা শহরে যে কটা আর্য সমাজ আছে, আছে তো 4টে-5টা, যে কটা আর্য সমাজ আছে সব হিন্দি ভাষীদের আয়ত্তে আছে। হিন্দি ভাষীরা কোনোদিন চায়নি যে বাঙালিরা এই সমাজে আসুক। কারণ তারা জানে, ভালোভাবে জানে, হাড়ে হাড়ে জানে, বাঙালিরা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী। তার বুদ্ধিজীবী মানুষরা যদি আসে সমাজে, তাহলে আমাদের আসন সুরক্ষিত থাকবে কিনা সেই ভয়ে বাঙালিদেরকে আসতে দেয়নি, বাঙালিদেরকে সদস্যতাও দেয়নি। তো বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা একমাত্র বাঙালিদের ঠিকানা, বাঙালিদের প্রচার করার জায়গা। সেই বঙ্গীয় আর্য প্রতিনিধি সভাতেও হিন্দি ভাষীরা কবজা করে রয়েছে। একজন বাঙালি প্রফেসর উদয় সরকার যদিও তার মন্ত্রী,
কিন্তু এখন এই হিন্দি ভাষীরা উঠে পড়ে লেগেছে তাকে সরিয়ে একটা হিন্দি ভাষী নিয়ে আসতে হবে। বাঙালিদের সাথে এই যে বিশ্বাসঘাতকতা হচ্ছে, কিছু বাঙালি যারা অনেকের পিছলাগ্গু, যারা পয়সা খায় দীনদয়াল গুপ্তার, তারাও সমর্থন জানাচ্ছে বাঙালি হয়েও। কারণ ফুট ডালো রাজ কারো এ তো সবসময় ছিল। কারণ যদি বাঙালিরা এই প্রবৃত্তির না হতো, তাহলে ইংরেজরাও ভারতবর্ষকে দখল করতে পারত না। আর ভারতবর্ষ ইংরেজরা দখল কোথায় করেছে? পশ্চিমবঙ্গে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মির্জাফর মির্জাফরি করল, যার মাধ্যমে ইংরেজরা দখল করেছে। তো ঠিক সেই রকম এখনো কিছু বাঙালি আছে যে আর্য প্রতিনিধি সভার যে প্রধান, তার কথায় ওঠে বসে। এমনকি সত্যিকারের সত্যি কথা বলতে তিনি যেভাবে বলবেন সেইভাবে, ওঠো তো ওঠো, বসো তো বসো, তাঁর কথায় উঠবোস করছেন। বাঙালি, কয়েকটা বাঙালি আমি জানি, তাদের নামও জানি। কিন্তু এই যে বৈমনস্যতা বাঙালিদের সাথে হচ্ছে, বাঙালিদের সঙ্গে হচ্ছে, বাঙালিরা কি করে জানতে পারবে ঋষি দয়ানন্দের বিচারধারা? বাঙালিরা এই জন্য জানতে পারেনি আর্য সমাজ সম্পর্কে। আমিও ছোটবেলায় দেখেছি মহাত্মা গান্ধী রোড থেকে যখন বের হতাম, মহাত্মা গান্ধী রোডে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন অবধি বা হাওড়া ব্রিজ অবধি, বড়বাজার অবধি আর্য ফ্যাক্টরির বোর্ড লাগা থাকতো। আমি তখন জানতাম না যে এই আর্য সমাজ কি। তো আর্য ফ্যাক্টরির যে বোর্ড লাগানো রয়েছে দোকানে, সে লেদার সুটকেস বানানোর দোকান। লেদার সুটকেস তৈরি করে। এখনো অনেক জায়গায় আছে, অনেক দোকানে আর্য ফ্যাক্টরি বলে লেখা আছে। কিন্তু আর্য সমাজ যে এত পুরনো সংস্থা, 1885 সালে কলকাতায় আর্য সমাজের জন্ম হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা জানে না আর্য সমাজ কি, আর্য সমাজ কাকে বলে, আর্য সমাজের সিদ্ধান্ত কি, আর্য সমাজের মান্যতা কি। তো অন্যান্য সংস্থার প্রচার হচ্ছে পশ্চিমবঙ্গে, আর আর্য সমাজের প্রচার হয়নি কেন? এই হিন্দি ভাষীরা বাংলা ভাষীদের মাঝখানে নিয়ে যায়নি, যার জন্য দোষী একমাত্র হিন্দি ভাষীরা। তাই আমি বলবো কি, বাংলাদেশে সুভাষ শাস্ত্রী, বাংলাদেশের আর্য সমাজের অনেক আগে প্রচার ছিল। বরিশাল ডিস্ট্রিক্টে খেজুরি নামক গ্রামে আর্য সমাজের কাজ ছিল। আমি যখন 85-এ সার্বদেশিক সভা থেকে নিযুক্ত করলো আমাকে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভায়, তখন আমি এসে দেখলাম বা শুনলাম, এসব কথা জানতে পারলাম। কিন্তু বর্তমান সময়ে আর্য সমাজের প্রচার বাংলাদেশে যদি কেউ করে থাকে, সে হলো সুভাষ শাস্ত্রী। যদিও সুভাষ শাস্ত্রী একটু কড়া মেজাজের মানুষ, তিনি অন্যায় সহ্য করতে পারেন না, অন্যায় দেখতে পারেন না। অন্যায় না দেখে মুখের সামনে তিনি বলে দেন, এই হলো সুভাষ শাস্ত্রীর দোষ। এমনকি অশ্লীল ভাষায়ও বলেন, এই হলো সুভাষ শাস্ত্রীর দোষ। কিন্তু বাংলাদেশে যে অগ্নিবীর নামের যে সংস্থা চালাচ্ছে, এ নিয়ে অনেক বচসা হয়েছে। আমার বিরোধিতা ওই অগ্নিবেশ করেছে, অগ্নিবেশের লোকেরাও করেছে। সেই অগ্নিবেশের লোকেরা এখন তারা বলছে যে গীতার মধ্যে কোনো প্রক্ষিপ্ত হয়নি, কোনো প্রক্ষিপ্ত নেই, গীতার মধ্যে মেলাবাট হয়নি। তারা আদৌ জানে না বৈদিক সিদ্ধান্তকে। বৈদিক সিদ্ধান্তকে যদি জানতো তাহলে এ কথা বলতে হতো না। গীতাতে মেলাওয়াট হওয়ার জন্যই আর্য সমাজীদেরকে আর্যমুনিকে বিশুদ্ধ গীতা লিখতে হলো। গীতার মধ্যে কিছু নূতন কথা ঢোকানোর জন্য।
গীতাতে বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব কথা ঢোকানো হয়েছে সেগুলোকে নিরস্ত করতে হবে। গীতাটা আমরা মানি এই জন্য বেদের একটা মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে 40 অধ্যায়ের 2য় মন্ত্রের ব্যাখ্যা কুর্বান্নেবে কর্মাণি, এই মন্ত্রটা সেখানে দেওয়া হয়েছে, যার জন্য আমরা গীতার প্রচার করি। কিন্তু গীতার প্রচার নয় যেমন ইসকনওয়ালারা করছে। ইসকন গীতা আলাদা, প্রভুপাদ গীতা আলাদা। সেখানে কৃষ্ণকেই তারা ঈশ্বর মানছে। যে কৃষ্ণ মা বাবার অষ্টম সন্তান রূপী জন্ম নিচ্ছেন, সেই কৃষ্ণকে তারা ঈশ্বর বানিয়ে দিয়েছেন। আর ঈশ্বরকে তুমিব মাতা চ পিতা তুমিব বন্ধুশ্চ সখা ত্বমিব বিদ্যাদেবনম ত্বমিব সর্বম মম দেব দেব বলা হয়। ঈশ্বর সকলের মাতা পিতা বন্ধু এবং সখা। তো যোগেশ্বর কৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে মাতা রুক্মণীরও পিতা হবেন তিনি, না বাসুদেবের পিতা হবেন? এরকম অনেক ভেজাল দেওয়া হয়েছে ইসকনওয়ালাদের মাধ্যমে। সেই ইসকনওয়ালারা যে সময় ঋষি দয়ানন্দ পশ্চিমবঙ্গে এসেছিলেন সে সময় ইসকন ছিল না। ইসকনের কথা কেউ জানতো না, বালক ব্রহ্মচারীকে কেউ জানতো না, অনুকূল ঠাকুরের নাম এত প্রখ্যাত ছিল না। তো এদের সব্বাইয়ের প্রচার হলো, আর আর্য সমাজের প্রচার হলো না কেন? প্রশ্ন এখানে। আর্য সমাজের নামে প্রচার পশ্চিমবঙ্গে হোক অথবা পূর্ববঙ্গে হোক ব্যাপকভাবে হলো না কেন? ব্যাপকভাবে না হওয়ার কারণ মূলে হিন্দিভাষী। সে হিন্দিভাষীরা যে কিভাবে আর্য সমাজের ঋষি দয়ানন্দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সেই নিয়ে আমি একটু আধটু মাঝে মধ্যে আপনাদেরকে শুনিয়ে থাকি, বলে থাকি। আজকের আমি বলবো আর্য সমাজীরা কি কাজ করছে সেটাও দেখাবো আজ। আর এরকম পশ্চিমবঙ্গেও হচ্ছে। দেখুন একটা ভিডিও দেখাচ্ছি আমি, 2 মিনিট 51 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা শুনুন আপনারা, এখানে হচ্ছেটা কি। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीता मा गृधा कस्य स्विद्धनम् स्वाहा। ॐ कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतं समाः एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे स्वाहा। ॐ असुर्यानामते लोका अन्धेन तमसावृताः तांस्ते प्रेत्यापि गच्छन्ति ये केचात्महनो जनाः स्वाहा। ॐ मनेजदेकं मनसोजवीयो नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत् तद्धावतोऽन्यानत्येति तिष्ठत् तस्मिन्नपो मातरिश्वा दधाति स्वाहा। ॐ तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः स्वाहा। ॐ यस्तु सर्वाणि भूतान्यात्मन्नेवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विचिकित्सति स्वाहा। ॐ यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः स्वाहा। ॐ सपर्यगाच्छुक्रमकायमव्रणमस्नाविरं शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभूः स्वयं भूर्याथा तथ्यथोर्थान् व्यदधाच्छाश्वतीभ्यः समाभ्यः स्वाहा। ॐ अन्धन्तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते ततो भूय इव ते तमो य सम्भूत्यां रताः स्वाहा। ॐ अन्यदेवाहुर्सम्भवादन्यदाहुर्सम्भवात् इति शुश्रुमधीराणां ये नस्तद्विचक्षिरे स्वाहा। ॐ सम्भूतिं च विनाशं च यस्तद्विदुभयं सः
विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते स्वाहा ॐ अन्धन्तमा प्रविशन्ति ये विद्यामुपासते ततो भूय इव ते तमो य विद्यायां रताः स्वाहा ॐ अन्यदेवाहुर्विद्याया अन्यदाहुरविद्यायाः इति शुश्रुमधीराणां ये नस्तद्विचक्षिरे स्वाहा ॐ विद्यां च यस्तद्विदुभयं सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते स्वाहा ॐ वायुरनिलममृतमथेदं भस्मान्तं शरीरम् ॐ क्रतो स्मर क्लिबे स्मर कृतं स्मर स्वाहा ॐ मैं पूछना चाहता हूं आर्य समाजियों से कि ये भस्मांतरम शरीरम, ये मंत्र कहाँ बोले जाते हैं? ऋषि दयानंद ने कहाँ बोलने के लिए हमें दिया है? कल फेसबुक पेज में इस वीडियो को मैं देखा और इसके नीचे कमेंट्स में मैं लिखा कि गुरुकुल में पढ़ने पढ़ाने वालों को अकल कब आएगी? क्या अंत्येष्टि वाला प्रकरण, अंत्येष्टि के मंत्र से आहुति दे रहे हैं? क्या समझाना चाहते हैं लोग? तो ये जो यज्ञ करा रही हैं, इन्होंने मेरे उस बात को अच्छी दृष्टि से नहीं लिया और मुझे बोला कि आप गलत बोल रहे हैं। फिर फौरन मैंने लिख करके दिया उसका जवाब। उसके बाद उसका लिखना उत्तर आना बंद हो गया। मैं पूछना चाहता हूं आर्य समाजियों से कि ऋषि दयानंद ने जो 16 संस्कार लिखा है, उन 16 संस्कारों में अंत्येष्टि संस्कार जो अंतिम संस्कार है, उस अंतिम संस्कार में जो मंत्र का चयन ऋषि दयानंद ने किया है, उन्हीं मंत्रों से आप आहुति दे रहे हैं और ये एक कमरे में बैठ करके यज्ञ कर रहे हैं और मंत्र बोला जा रहा है अंत्येष्टि का। ये मत समझना कि यही हो रहा है। आर्य समाज में यत्र तत्र सब जगह यही हो रहा है। इसीलिए पारायण यज्ञ आर्य समाज वैदिक सिद्धांत नहीं है, ऋषि दयानंद की मान्यता नहीं है। ऋषि दयानंद ने 2 मंत्र का चयन किया है कि अनेक बार आहुति देनी हो तो विश्वानि देव सवितर दुरितानि परासुव और गायत्री मंत्र का भूर्भुवस्व तत्सवितुर्वरेण्यम, 2 मंत्र का चयन किया है। लेकिन आर्य समाज के लोग मनमानी तरीके से, मनमानी ढंग से किताब भी लिखे हैं और यज्ञ भी करा रहे हैं। বাংলা ভাষীরা, বাঙালিরা শুনুন, এই কাজ করছে ব্রহ্মদত্ত। ব্রহ্মদত্তর সঙ্গে আমি তখন দিল্লিতেই অনেক জায়গায় এসেছি, অনেক জায়গায় প্রচারে ছিলাম। ব্রহ্মদত্ত যেখানে যেখানে আমার সঙ্গে মিলেছে, চাই সে নেপালে হোক আর ভারতবর্ষে হোক, বিহার প্রান্তে, অন্যান্য প্রান্তে যেখানে দেখেছি আমি, সেখানে ও এই অন্ত্যেষ্টি প্রকরণ মন্ত্র বলে। এখন কিছুদিন আগে মরজাদওয়া, চম্পারণ জেলায় মরজাদওয়া বলে একটা আর্য সমাজ আছে। মরজাদওয়াতে, মরজাদওয়া জায়গার নাম, সেখানে আর্য সমাজ আছে। সেই আর্য সমাজেও এরকম আহুতি দিচ্ছিল। আমি টুকেছি। আমি বলেছি যে অন্ত্যেষ্টি প্রকরণ মন্ত্র এখানে কেন দেওয়া হচ্ছে? এ কথা বলতে ব্রহ্মদত্ত বলতে, আমি গুরুকুলে পড়েছি, কেউ গুরুকুলে পড়েনি। আরে আমি গুরুকুলে পড়েছি কি না পড়েছি ব্রহ্মদত্ত জানে? আমি গুরুকুলে পড়েছি কি না পড়েছি ব্রহ্মদত্ত জানে? আমি আজ দেখাচ্ছি আর্য সমাজীদের। আমি এই গুরুকুলে পড়েছি। গুরুকুল ইন্দ্রপ্রস্থ, স্বামী শ্রদ্ধানন্দের তৈরি করা গুরুকুল। এছাড়া ব্রহ্মদত্ত বলছে বাংলাদেশের সুভাষ শাস্ত্রী যদি শুদ্ধ বেদ মন্ত্র শুনিয়ে দেয় তো আমি 50,000 টাকা পুরস্কার দিব।
সুভাষ শাস্ত্রীর জন্য বলছে। সে ভিডিও আমার কাছে পাঠিয়েছে বাংলাদেশের ছেলেরা। আমি ব্রহ্মদত্তকে বলছি যে যদি তুমিই জানো তুমিই কর্মকাণ্ডী, তাহলে বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি কর্মকাণ্ডটি করো কেন? ভস্মান্তম শরীরমের আহুতি কোথায় দিতে হয়? এখনই আজ কয়েকদিন আগে নেপালে এক জায়গা ছিলাম। সাবেঠুয়া জায়গাটার নাম, গ্রামের নাম। সে আর্য সমাজে ছিলাম। সেখানে এরকম করেছে, সেখানেও আমি টুকেছি। এ অনেক অন্তত আজ অবধি যেখানে ২০ বার যেখানে ও সংস্কার করায়, ও বৈদিক সিদ্ধান্তের ও জানে না। সংস্কৃত শেখা, সংস্কৃত জানা আলাদা জিনিস, বৈদিক সিদ্ধান্ত জানা আলাদা জিনিস। ব্রহ্মদত্ত এই রকম ধরনের কর্মকাণ্ড করায়, যে কর্মকাণ্ড এখন দেখলেন আপনারা। যে কর্মকাণ্ড আপনারা দেখলেন বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে, এই জন্য পারায়ণ হবে না। যজুর্বেদ পারায়ণ যারা করে তারা যজুর্বেদের এইসব মন্ত্র, অন্ত্যেষ্টি প্রকরণের মন্ত্র, আমি আচার্য হরিদেবজিকেও লিখেছি। প্রত্যেক বছর তিনি 4টে বেদের যজ্ঞ করান, স্বামী প্রণবানন্দ। এবছরও লিখেছি, যখন আমাকে নিমন্ত্রণ দিলেন হোয়াটসঅ্যাপে। আমি বললাম, স্বামীজি क्या आप अंत्येष्टि प्रकरण से भी आहुति दिलवाएंगे? এদের কাছে কোনো উত্তর নেই। বঙ্গীয় আর্য প্রতিনিধি সভার লোকেরাও শুনুক, যারা যোগেশের সমর্থন করে। যোগেশ একটি বই লিখেছে এই কর্মকাণ্ডের উপরে, সেখানেও সমস্ত এই অন্ত্যেষ্টি প্রকারের মন্ত্র সে লিখে রেখেছে। এবং আসানসোলের কাছে কুলটি আর্য সমাজে গত বছর আমি ছিলাম, ও ছিল। সেখানে যখন এই মন্ত্র আরম্ভ করেছে, আমি স্টেজেই বিরোধ করলাম। আপনি अंत्येष्टि प्रकरण क्यों करा रहे हो भाई? अंत्येष्टि करा रहे हो यहाँ, या यज हो रहा है। তো এই রকম বৈদিক সিদ্ধান্ত বিরুদ্ধে আচরণ করা যারা মানুষ, তাদেরকে যদি সভার প্রতিনিধি বানানো যায়, তাকে মন্ত্রী বানাবে বলে উঠে পড়ে লেগেছে। যদিও সে আর্য সমাজের সংস্থার নয়, বেদালোক সোসাইটির সংস্থার লোক। দীনদয়ালজিও তাকে সমর্থন করছে। তো এই সব হচ্ছে পশ্চিমবঙ্গে। আর্য সমাজীদের একটু নড়ে চড়ে বসতে হবে, বৈদিক সিদ্ধান্তটা কি সেটা জানতে হবে, যার জন্য ঋষি দয়ানন্দ বিষ পান করেছেন। সেজন্য আমি এ কথা আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্য যে এই যে যজ্ঞটা হচ্ছিল, যেটা দেখলেন আপনারা, সেইটা দেখিয়ে তারপরে এর সঙ্গে এগুলো জোড়ার জন্য আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যদিও সকালে বলেছি, এখন বাংলাতে বলা এই জন্য যুক্তিযুক্ত বলে মনে হলো যে বাংলাদেশের লোকেরা অস্থির হচ্ছে। পণ্ডিতজি, আপনি যা বলেছেন এমন সুন্দর কথা, এমন কথা তো আমরা শুনিনি। আর্য সমাজের লোকেরা করছেটা কি, আর আর্য সমাজে হচ্ছেটা কি? কেবল আর ভারত চ্যানেলে দেখায়, প্রণব গোস্বামীর চ্যানেলে দেখানো হয় হচ্ছেটা কি। সেই আর্য সমাজে হচ্ছেটা কি, সেইটাই মহেন্দ্র পাল আর্য তুলে ধরছে। তাই বাঙালিদেরকে জানাবো, যারা জুড়ে আছে এই আর্য সমাজে, তারা যদি সংঘবদ্ধভাবে এগিয়ে না আসে, তাহলে পশ্চিমবঙ্গে ঋষি দয়ানন্দের নামের প্রচার হতে পারবে না, হবে না। বাঙালিদের এগিয়ে আসতে হবে, বাঙালিদের বাগডোর সামলাতে হবে। বাঙালিদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো অধিনায়ক হতে হবে। বাঙালিরা যদি অধিনায়ক না হয়, তাহলে বঙ্গদেশে আর্য সমাজের প্রচার হবে না। হিন্দিভাষীদের দ্বারা আজ অবধি তো হয়নি। 1885 সাল থেকে নিয়ে তারা হিন্দিভাষীরা বাঙালিদেরকে জুড়েছে, না বাঙালিদের কানে কোনো বেদমন্ত্র দিয়েছে, না শুনিয়েছে? আর যারা হিন্দিভাষীদের ডেকে এখানে হিন্দি ভাষায় প্রচার হচ্ছে। আমি তো জিতে একটা প্রমাণ। যখন 1985 সালে যখন এই কলকাতা আর্য সমাজের শতাব্দী মানালো ভিক্টোরিয়া গ্রাউন্ডে, সেই সময় আমি বঙ্গীয় আর্য প্রতিনিধি সভাতে নিযুক্ত। আমি একদিন বর্তমান পত্রিকার
অফিস তখন ছিল জোড়া গির্জার সামনে সার্কুলার রোডে। কার্যালয়ে গিয়েছি এডিটরের সঙ্গে কথা বলতে। আমি বললাম, "স্যার, এই ১০০ বছর পূরণ হয়েছে কলকাতা আর্য সমাজের। সেই বার্ষিক উৎসব হচ্ছে, সেখানে শতাব্দী মানানো হচ্ছে। আপনাদের পত্রিকায় কোনো খবর নেই কেন?" এডিটর বলল, "দূর মশাই, জানতো, আমরা গিয়ে দেখেছি সেখানে বাংলায় আপনাদের কোনো বক্তৃতা হয়? আমরা কি লিখব? আমরা লিখবটা কি? বাংলায় কোনো বক্তৃতা হয় না। আর ওই শতাব্দীতে বাংলায় কোনো বক্তৃতা হয়নি। আমিও ছিলাম সেখানে বর্তমান।" তো যাই হোক, তো এই হলো এদের মনোবৃত্তি, বাঙালিদেরকে ইগনোর করা। আর বাঙালিদের জন্য আমি বললাম, রাজা রামমোহন রায় কি কাজ করেছেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কাজ করেছেন, এ সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। इसलिए मैं आर्य समाजियों को भी ये बताना चाहता हूँ कि कर्म कांड में एक रूपता लाने के लिए दोषी कौन है, मैं लिख करके भी दिया कल। कर्म कांड में एक रूपता ना लाने के लिए दोषी कौन है? मैंने 14 वर्ष लगातार कंटिन्यू ऋषि सिद्धांत रक्षिणी सभा का मैं मंत्री था। मैं एक रूपता लाने के लिए प्रयास किया था। आचार्य भद्रकाम जी ने चुनौती दी और शास्त्रार्थ हुआ जब स्वामी जगदीश्वरानंद जी वहां आए हुए थे हमारे पहाड़गंज में। स्वामी जगदीश्वरानंद जी की एक पेज में 9 गलतियां निकाली, 9 गलतियां दिखा दी आचार्य भद्रकाम वर्णी जी। औरों को भी आना था और लोग नहीं आए। ऐसा ही शास्त्रार्थ हुआ था 2008 में आर्य समाज दीवान हॉल में। इंद्रदेव यति पीलीभीत वाले के साथ, और इन्होंने कहा कि जो आयंत ईद में आत्मा वाला मंत्र है वो ऋषि दयानंद के संस्कार विधि में नहीं है, ये ऋषि दयानंद के दिए हुए मंत्र नहीं है। इस पर शास्त्रार्थ हुआ, सरेंडर कर गए ये लोग। तो ये सारा काम आर्य समाज में ही हो रहा है। तो आर्य समाज को बदनाम क्यों करना चाहते लोग? आर्य समाज को चूचू का मुरब्बा क्यों बनाना चाहते हैं लोग? ऋषि दयानंद के मंतव्यों का उजागर करने में क्या परेशानी हो रही है इन लोगों को? ऋषि दयानंद के मंतव्यों का पालन नहीं करते हैं तो जब कोई गैर आर्य समाजी बनता है तो उसको तो जो प्रवेश पत्र है आर्य समाज का उसमें सारा कॉलम बना हुआ है, उसमें सिग्नेचर करना पड़ता है। ऋषि दयानंद को मानता हूँ, ऋषि दयानंद कृत ग्रंथों को मानता हूँ। সেই আর্য সমাজের প্রবেশপত্রে সেখানে সিগনেচার করতে হয়, সেখানে কলম দেওয়া রয়েছে। আর্য সমাজকে মানি, ঋষি দয়ানন্দ সরস্বতীকে মানি, ঋষি দয়ানন্দ সরস্বতীর লেখা সমস্ত পুস্তককে মানি। আজ থেকে অভক্ষ পদার্থ সেবন করব না, সদাচারী জীবনযাপন করব, এতে সেখানে কলম ভরা হয়েছে। তবে সে आर्य समाजी होते পেরেছে। आर्य समाज में उस समय वो आ पाए इस कॉलम को भरने के बाद, और फिर इसके बाद यहाँ बैठ करके ऋषि दयानंद के विचारों का विरोध हो रहा है आर्य समाज में। तो खैर, मैं जितना बोलूँ उतना कम और थोड़ा होगा। मैं तो कुछ नाम भी मेंशन किया। ये सारा अवैधिक कांड ये लोग कर रहे हैं। सब अपना कर्म कांड को ही लचीला बना दिया, मनमानी बना दिया। कर्म कांड के कहीं पर भी किसी भी संस्कार में ऋषि दयानंद ने त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धन वाला मंत्र दिया ही नहीं। ये मंत्र कर्म कांड में आहुति देने के लिए है ही नहीं है, और ऋषि दयानंद ने कहीं भी नहीं दिया। मैं चुनौती दे रहा हूं, आओ कौन आ रहा है? ये त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम वाला যে মন্ত্র, সেই মন্ত্র ঋষি দয়ানন্দের সংস্কার বিধিতে কোনো আহুতি দেওয়ার জন্য বলা হয়নি, বলেনি, বা পঞ্চমহাযজ্ঞ বিধিতেও তিনি বলেননি। তা সত্ত্বেও আর্য সমাজীদের পেট ভরে না এই মন্ত্র না বললে। তো ঋষি দয়ানন্দের মানা হলো ऋषि दयानंदকে, না তার অবহেলনা হলো? जब ऋषि दयानंद को मानते हैं, ऋषि दयानंद कृत ग्रंथों को मानते हैं, आपने सिग्नेचर किया, और ऋषि दयानंद ने जिसे आहुति डालने के लिए नहीं दिया जो मंत्र, उससे आप आहुति डाल रहे हैं, तो ऋषि दयानंद का मानना हुआ या अवहेलना हुई? आर्य समाज के जितने भी कर्मकांड विद्वान हैं, मैं सबको यही बताना चाहता हूँ। इसलिए तो मैं सुबह बोला ना कि एक यज कुंड के ब्रह्मा एक होते हैं, तो 151 कुंड के यज के ब्रह्मा एक कैसे हो सकते हैं?
मैं तो चुनौती दी, आए कोई आए। ये मत समझना है, गलतफहमी में न रहना आर्य समाजियों कि महेंद्रपाल केवल कुरान पढ़ करके आया है, नहीं। आओ, वैदिक सिद्धांत, वैदिक वांग्मय, वैदिक मान्यता को लेकर के सामने आओ, कौन कितना जानता है मैं दिखा दूंगा। ऋषि दयानंद के विचारों के विरुद्ध चलने वालों को मैं पसंद नहीं किया। ऋषि दयानंद की जो मान्यता है, उस मान्यता को अक्षरशः अपनाना ये हमारा परम कर्तव्य है। ऋषि दयानंद की अपमान मत करो, ऋषि दयानंद का अपमान होने मत दो। এই জন্য আর্য সমাজীদের বলবো, সে বাংলাদেশের আর্য সমাজই হোক অথবা পশ্চিমবঙ্গের আর্য সমাজই হোক, ঋষি দয়ানন্দের অবহেলনা আপনারা করবেন না। যে মন্ত্র চয়ন ঋষি দয়ানন্দ করেননি, সেই মন্ত্রে আহুতি কেন দেবেন আপনারা? সেটা বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে হবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা দেখাবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। इस वीडियो को दिखाने के लिए कमरे में यज्ञ कर रहे हैं और भस्मांतम शरीरम बोला जा रहा है। कहीं अंत्येष्टि के जो मंत्र हैं, घर में यज्ञ कर रहे हैं, वही मंत्र आप बोले, तो ऋषि दयानंद ने मंत्रों का चयन क्यों किया? ऋषि दयानंद ने विधि क्यों लिखी? विधि माने सिस्टम, विधि माने तरीका, विधि माने पद्धति। अब बोले कि वेद मंत्र है तो बोलने में असुविधा क्या है? अगर कोई कहे कि वेद मंत्र है, वेद मंत्र बोलने में आप वेद विरोधी हैं क्या? वेद मंत्र बोलने में आपको आपत्ति है? मुझे आपत्ति नहीं। अरे मूर्ख लोगों, कौन सा मंत्र कहाँ बोलना है, उसी का नाम तो विधि है। जब हम सुबह उठते हैं तो प्रातरग्निम प्रातरिंदम हवामहे वो मंत्र बोलते हैं। स्नान करने के लिए जाते हैं, शन्नो देवी रविष्ठे आपो भवन्तु पीतये बोलते हैं, आपो हिष्ठा भी बोलते हैं। जब हम भोजन करने के लिए जाते हैं तो अन्नपत अन्नशन्नो देहि अन्न विवश सुष्मिना बोलते हैं। रात को जब शयन के लिए जाते हैं तो यजाग्रत दूरमुदयति दैवम बोलते हैं। तो मूर्ख लोगों, सुबह उठते ही यजाग्रत दूरमुदयति तम क्यों नहीं बोलते? प्रातरग्निम क्यों बोलते हो? ये वेद मंत्र है। अरे वेद मंत्र कहाँ बोलना है, उसी का नाम तो विधि है, और ये विधि दयानंद की दी हुई है, हमारे बनाए हुए नहीं है, किसी विद्वान के बनाए हुए नहीं है। ऋषि दयानंद जैसे ऋषि के दिए हुए लिखी हुई पुस्तक है। उन्होंने विधि दी है, संस्कार विधि और पंच महायज्ञ विधि। तो विधि के अनुसार काम करोगे या आप लोग मनमानी करोगे? इसलिए मुझे सहन नहीं है, मैं अवैधिक बातों को सहन नहीं किया, न करूंगा। 40 साल हो रहा है, इसलिए मेरा मतभेद प्राय लोगों से रहता है, प्राय जगह रहता है। जो वैदिक सिद्धांत को जो लोग जानते नहीं, वैदिक सिद्धांत के खिलाफ जो लोग चलते हैं, मैं इसको उजागर करता आया हूँ, उजागर करता रहूंगा। ज़्यादा ना आगे बढ़ते हुए यहीं पर ही अपनी वाणी को विराम दे रहा हूँ। বাঙালি ভাইরা কান খুলে শুনুন, আমার এই বিচার, আমার দেওয়া বিচার শুনুন। ঋষি দয়ানন্দের মন্তব্য পালন করার জন্য আমাদের আগে আসতে হবে। বাঙালিদের হাতে অধিকার দিতে হবে। বাঙালিদের যদি অধিকার নেয়, তাহলে বাঙালিদের কাছে আর্য সমাজ বৈদিক বিচারধারাকে নিয়ে যাওয়া যাবে। তাই বাঙালিরা একত্রবদ্ধ হয়ে এই কাজ করার দায়িত্ব পালন করুন। এইখানেই আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। ইতি ওম শম।